বাবু এদিকে আসুন, ভালো ভালো কাপড় কম দামে করে দেবো আপনাকে, আসুন। না দাদা, আপনি এদিকে আসুন। এমন এমন শাড়ি দেখাবো, দেখলেই পছন্দ হয়ে যাবে, তারপর দাম শুনলে ভাববেন এত কম দাম। শুভেন্দু, বাবু তো আমার দোকানের দিকে আসছে, তুই এত টাকাটা কি করছিস কেন? কই তোর দোকানের দিকে যাচ্ছি? দাদা তো আমার দোকানেই আসছিল, তুই প্রথম থেকে টাকাটাকে শুরু করলি পেছু টাকা। বাবুকে আমি প্রথমে ডেকেছি, তাই জন্য আমার দোকানে আসবে। তুই চুপ কর। বাবু আমার দোকানে সোজাসুজি দাঁড়িয়ে আছে, তাই আমার দোকানেই ঢুকবে। উফ, আমার কাপড় কিনবার দরকার নেই। আরে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করুন, আমি চললাম। দরকার হলে পাশের গ্রাম থেকে কিনে নেব। নিজেদের মধ্যে কোনো বিবেক জ্ঞান নেই, খরিদ্দার সামনে কেউ এভাবে ঝামেলা করে? আচ্ছা, আপনি আমার দোকানে আসুন, পরের খরিদ্দার ওনার দোকানে কিনবে, আর ঝামেলা হবে না, আপনি চলে যাবেন না। না রে বলরাম, দাদা আমার দোকানে এখন ঢুকুক, পরের খরিদ্দারকে তুই নিস, ব্যাস তাহলেই তো হয়ে যায়। আরে আমি এত কিছু বলবার পর তাও নিজেদের মধ্যে ঝামেলা করছেন। থাক, আমি আর কাপড় কেনবার দরকার নেই আমার। এই আমি চললাম এখান থেকে, ধর। বলি, ও সুলতা, তোর কাজের মান দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আরে ভালো করে বাসনগুলো পরিষ্কার কর। আগের দিনের কয়েকটা বাসন তো পরিষ্কার না করেই বাড়ি চলে গেলি। তা গিন্নিমা, আমি তো আপনাকে বলেই গেলাম বাড়িতে বাবা অসুস্থ, ওষুধ নিয়ে তবে আমি বাড়ি যাব, তাই তো তাড়াতাড়ি চলে গেলাম। আচ্ছা আচ্ছা, সেসব না হয় ঠিক আছে, আজকে এখন ভালো করে পরিষ্কার কর দেখিনি। আজকে সব কাজ সম্পন্ন করিস কিন্তু বাবা। হ্যাঁ গো হ্যাঁ গিন্নিমা, ও অবশ্যই করব, কিন্তু আপনাদের কাছে কাজ করছি তো প্রায় 4 বছর তো হয়ে গেল, দেখেছেন আমি কোনোদিনও কাজে ফাঁকি দিয়েছি? না না, সে তুই কাজে ফাঁকি দিস না তা আমি জানি। তা ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি ভেতরে গেলাম। সব বাসন পরিষ্কার করে তারপরে বাড়ি যাস কিন্তু। ও, আপনি কোনো চিন্তা করবেন না, সব বাসনগুলোকে একেবারে পরিষ্কার করে এই পুরো বাড়িটাকে ঝাঁটা দিয়ে তারপরেই আমি যাব। তাহলে তো আরোই ভালো কথা। ঠিক আছে, এই চটপট কাজগুলো করে নে। একদিন তাড়াতাড়ি বাড়ি চলে গেছে বলে আমাকে কথা শোনানো, রোজ ভালোভাবে কাজ করার পরও কথা শোনাচ্ছে। কি আর বলবো এদের। এবার আরেকটা বাড়িতে কাজ ধরতে হবে। দিন দিন ওষুধপত্রের যা দাম বাড়ছে, না হলে তো বাবার ওষুধ আবার কিনতেই পারবো না। তা মিতা, তোমার সাথে অনেক দিন পর দেখা হলো, কেমন আছো? সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ কাকিমা, এই সব কিছু ঠিকঠাকই চলছে, আর আমরা ভালোই আছি। আপনারা কেমন আছেন? বয়স তো বাড়ছে, কেমন আর থাকবো বলো, ওই আস্তে আস্তে চলে যাচ্ছে আর কি। রোগ অসুখে শুধু টাকা খরচ হয়েই যাচ্ছে। তবু তো আপনার ছেলের ওষুধের দোকান, ওখান থেকেই ওষুধ পেয়ে যান, আর দোকানে মুনাফা তো আর কম হয় না, সব সময়ই খরিদ্দার। বিধাতার অশেষ কৃপা মা, সারা জীবন যেন এইরকম ভাবেই চলে। বলছি কাকিমা, তোমাদের বাড়ির ওদিকে কোনো কাজের মহিলা আছে? ওই একবেলা এসে কাজ করে দিয়ে যাবে, যেমন এই বাসন পরিষ্কার, বাড়ি ঝাড়ু দেওয়া, এইগুলো আর কি। হ্যাঁ, তা আছে একজন, নাম তার সুলতা, ও আরো একটা বাড়িতে কাজ করে। তুমি যদি চাও আমি বলতে পারি, তবে ও ওর সময় মতন নিয়ে কাজ করে দিয়ে আসবে কিন্তু। সে ঠিক আছে, আপনি বলবেন তাহলে, আমাদের কোনো অসুবিধা নেই। একদিন দেখা করতে বলবেন, ওই দিন থেকেই কাজ শুরু হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলে দেব। আমাদের গ্রামে তো কাজের মেয়ে আছে মাত্র 2টো, তার মধ্যে একজন 4টে বাড়িতে কাজ করে, সে তো আর সময় পাবে না। তা সুলতাকে বললে হতে পারে। আপনি কথা বলে নেবেন কাকিমা, আমাদের বাড়িতে একবার আসতে বলবেন, সেই দিন থেকেই কাজ শুরু হবে, আর মাসে ওই 6,000 টাকা বেতন দেব। আচ্ছা মা, এবার আমি আসি, বাড়িতে গিয়ে আস্তে আস্তে কাজগুলো আবার করতে হবে, তাড়াহুড়ো করে তো আর পারি না। হ্যাঁ কাকিমা, আপনি আস্তে আস্তে যান।
বাবা, ও বাবা, আমি এসে গেছি গো। তুমি ওষুধগুলো ঠিক সময় মতন খেয়ে নিয়েছো তো? হ্যাঁ রে মা, আমি সব ওষুধগুলো সময় মতো খেয়ে নিয়েছি। এই বেলার সময়টাই তো তুই থাকিস না আমার কাছে, তারপর তো সব সময় আমাকে নিয়ে ব্যস্ত। বাবা, এবার একটু ওঠার চেষ্টা করো দেখি। এই দেয়ালটায় একটু হেলান দিয়ে বসো তো, আমি খাবার নিয়ে আসবো, খেতে হবে তো। বাবা, তুমি এবার বসো, আমি রান্নাঘর থেকে খাবারটা নিয়ে আসছি। বাপ বেটি মিলে দুজনে একসাথেই খেয়ে নেব। আচ্ছা রে মা, তুই যা করবার কর, আস্তে আস্তে করিস। বেশি তাড়াহুড়ো করতে হবে না, আমি তোর জন্য বসে আছি। মারে, তোকে নিয়ে আমার খুব চিন্তা। একটা ছেলের সাথে বিয়ে দিলাম, সেও তোকে ছেড়ে দিল। আমি কোনো দায়িত্ব পালন করতে পারলাম না। বাবা, তুমি এখন এসব কথা ছাড়ো দেখি। আমি তোমার সাথে খুব ভালো আছি, যা হয় ও ভালোর জন্যই হয়। ওই বাড়িতে আমি তো ভালো ছিলাম না, এখন এখানে আমি ভালোই আছি বাবা, তোমার সাথে আছি, দেখাশোনা করছি। আমি বাবা এখানে ভালোই আছি। মারে, তুই আমার জন্য যা করেছিস, বেশিরভাগ সন্তান এরকম করে না। হ্যাঁ, এখনকার আবার যুগ হয়েছে, বাবা মা দেখাশোনা করবে না বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আর এইদিকে তুই এত করেছিস আমার জন্য। যারা নিজের মা বাবাকে ভালোবাসে না তারা করে ওটা। আমি তো তোমাকে ভালোবাসি, বলো। হ্যাঁ, মনে পড়েছে, আমি মাধবী কাকিমাকে একটা কাজের মেয়ে দেখতে বলেছি, আমাদের বাড়িতে দরকার তো। আচ্ছা, সে তুমি ভালোই করেছো। কত করে বেতন দিয়ে দেবো সেটা বলে দিয়েছো তো কাকিমাকে, নাকি? হ্যাঁ, বলে দিয়েছি 6,000 টাকা বেতন দেব। আমাদের পাশের বাড়ির, অর্থাৎ ওই বলরাম দাদা, ওদের বাড়িতে যে কাজ করে, ওরা তাকে ওই 6,000 টাকাই দেয়। ওদের বাড়িতে কাজ করে একটা মেয়ে শুনেছি, তবে দেখিনি কোনোদিন। ওদের দেখে কি হবে, আমি মাধবী কাকিমাকে বলেছি তো, নিশ্চয়ই খুঁজে দেবে, দেখো। আজকে সকালে কি হয়েছে জানো? কি হয়েছে গো? সকালে আমার দোকানে খরিদ্দার এসেছিল। বলরাম তাকে ডেকেছে তার দোকানে যাওয়ার জন্য। এই জন্যই দুজনের মধ্যে বিবাদ শুরু হলো। খরিদ্দার বিরক্ত হয়ে কারোর দোকান থেকে কোনো জিনিস না কিনেই চলে গেল। এটা তো একদম উচিত নয়। বলরাম দাদার জন্য তোমার খরিদ্দার হাতছাড়া হয়ে গেল, এরকম চললে তো ব্যবসা বন্ধ করতে হবে। এই জন্যই বলরামকে রাগ ধরে যায়, নিজের ব্যবসা নিয়ে থাক না, আমারটা আবার নাক গলাচ্ছে কেন? হ্যাঁ, হ্যাঁ, সেটাই ঠিক আছে, কি আর করা যাবে বলো। সুলতা, ও সুলতা, মা বাড়িতে আছিস? একটু বেরিয়ে আসবি রে। হ্যাঁ কাকিমা, বলো, আজকে হঠাৎ আমার বাড়িতে? তা কিছু দরকার আছে নাকি? হ্যাঁ রে, তোর কাজের ব্যাপারে কথা বলতে এসেছি। তুই যাদের বাড়িতে কাজ করিস তার পাশের বাড়িতে থাকে শুভেন্দু বাবু, ওদের বাড়িতেও একটা কাজের মেয়ে প্রয়োজন। তা তুই কি কাজ করবি? হ্যাঁ, আমিও ভাবছিলাম ওই আরেকটা বাড়িতে কাজ ধরবো। তা কত টাকা বেতন দেবে, কিছু বলেছে তোমার? হ্যাঁ, মাসে 6,000 টাকা করে বেতন দেবে। তুই বলরামের বাড়ি থেকে কত টাকা বেতন পাস? আমি ওদের বাড়ি থেকে ওই 6,000 টাকার মতোই বেতন পাই। আবার এই দিকে 6,000 টাকা পেলে মাসে 12,000 টাকা। তাহলে ভালোভাবেই বাবার চিকিৎসাটা করাতে পারবো, বুঝলে? হ্যাঁ রে, তুই তো একাই সংসার চালাস, তোর এই কাজটা দরকার আছে। আচ্ছা, তা আমি কিন্তু বলরাম দাদার বাড়িতে কাজ করে তারপর ওই বাড়িতে কাজ করতে যাব, তা অসুবিধা নাই তো? ওরা বলেছে তুই তোর সময় মতন এসে কাজ করে দিবি, তাহলেই হবে। আর কাল সকালে কাজ করে ওদের বাড়িতে একবার যাস, একেবারে কাজ শুরু করে দিবি। ওইটাই ভালো হবে। কাকিমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ গো এই কাজটা খুঁজে দেওয়ার জন্য। শুধু ধন্যবাদ দিলে হবে না, কিন্তু একদিন মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাওয়াবো, কেন খাওয়াবো না। ঠিক আছে, এখন আমি তাহলে এলাম।
কাল সকালবেলায় তাহলে চলে যাস শুভেন্দুর বাড়িতে। কিরে সুলতা, আমি কি শুনছি তুই নাকি আমার প্রতিবেশীদের বাড়িতে কাজে ঢুকেছিস? তা কে আপনাকে বললো এসব কথা? আমি তো খবর পেয়ে গেছি, তুই আগে বল কথাটা সত্যি নাকি মিথ্যে। হ্যাঁ, কথাটা সত্য। কিভাবে কাজে ঢুকেছি তো, তোমার বাড়িতে কাজ করে তারপর ওনাদের বাড়িতে কাজ করতে যাব। আচ্ছা, সে ঢুকেছিস, আমি সেই নিয়ে কিছু বলবো না, তবে আমার বাড়িতে কাজ যেন ভালো হয়। যদি আমি শুনেছি ওর বাড়িতে বেশি কাজ করেছিস, আমার বাড়িতে কম, তাহলে কিন্তু তোর খবর আছে। না না, আমি দুটো বাড়িতেই সমানভাবে কাজ করব, কারোর বাড়িতে কম বেশি করব না। এখন সামনে থেকে সরুন দেখি, ভেতরে যেতে দিন, বাসনগুলো সব পরিষ্কার করতে হবে। ওহ, এখন খুব তাড়া বেড়ে গেছে না রে? তোর দাদা তোর সাথে দুটো কথা বলছে, কথা বলা গেল না। গিন্নিমা, ওই রকম কোনো ব্যাপারই না। কাজের দেরি হয়ে যাচ্ছিল বলেই তো চলে এলাম। আবার আপনার বাড়ির কাজ শেষ করে ওই বাড়িতে যেতে হবে তো, বুঝতেই তো পারছেন মাথায় চাপ আছে। তা তোর দাদা যেটা বললো সেটা যেন মাথায় থাকে, দুটো বাড়িতেই সমানভাবে কাজ করবি, বুঝলি? আমার বাড়িতে কম যেন না হয়। না গিন্নিমা, হবে না। তবে ওনাদের সাথে আপনাদের এত শত্রুতা কিসে বলেন তো? আমি কাজ করতে যাব বলে তাও এরকম করছেন। তোকে এসব বিষয়ে মাথা গলাতে হবে না, যেটা বলা হয়েছে শুধুমাত্র সেটাই করবি। আর গিন্নি, আমি দোকানে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাও। আরে কি হলো, আমার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লি কেন? তুই তোর দোকানে যা। তোকে একটা কথা বলবার জন্য দাঁড়ালাম, নাহলে এই দোকানের সামনে দাঁড়ানোর কোনো শখ আমার নেই। আরে তুই আবার আমাকে কি বলবি? শুনলাম নাকি আজকে থেকে তোদের বাড়িতে একটা নতুন কাজের মেয়ে যাবে কাজ করতে। হ্যাঁ যাবে, তাতে তোর কি? আর তুই এসব কথা জানলি কিভাবে? তার মানে রাতে আমাদের বাড়িতে আড়ি পাতিস, তাই না? চুপ কর তো, আমার নামে শুধু উল্টো পাল্টা কথা। যে কাজের মেয়েটা তোদের বাড়িতে কাজ করতে যাবে সে আমার বাড়িতেও কাজ করে, আমি জানতে পেরে তোকে বললাম। সে কি? এটা জানলে তো আমি কাজই রাখতাম না। এবার যদি আমার বাড়িতে কাজ কম করে তখন? ও তো বলেছে আমাকে দুজনের বাড়িতে সমান সমান কাজ করবে, কম কাজ করলে আমি জানি না। আমি গিন্নিকে বলে রাখবো নজরে নজরে রাখতে, এরকম ভাবে চলতে পারে না। আরে আমার বাড়িতে তো আগে কাজ করতে যাবে, এবার তোর ব্যাপারটা তুই বোঝ। আমি আমার দোকানে যাই, হিয়া। এরকম করলে তো হবে না, আমার পুরো টাকাটাই চলে যাবে। আমি এক্ষুনি বাড়িতে যাই, গিয়ে একটা ব্যবস্থা করছি। এইভাবে দুদিকে কাজ করলে হবে না, পেট কাটা কাজের বউ একটা। গিন্নিমা, কোথায় গেলেন? এই তো আমি এখানে। তুমি আমাদের নতুন কাজের মেয়ে, তাই তো? আপনি ঠিকই ধরেছেন। তাহলে কাজের কথাটা বলে নেওয়া যাক। তোমায় বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। মাসে 6,000 টাকা বেতন দেব। তুমি তোমার সময় মতন করে এসে কাজগুলো করে দিয়ে যাবে, ব্যাস, আর কিচ্ছু নয়। এই কাকিমা আমাকে এই কথাই বলেছিল বটে। তা আমার কোনো অসুবিধা নেই, তাহলে আজকে থেকেই কাজ শুরু করে দিই। তা বেশ, তো শুরু করে দাও কাজ। ওই যে দরজার কোণে ঝাড়ু রাখা আছে, পুরো বাড়িটাকে আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করো, তারপর বাসনগুলো পরিষ্কার করবে। আচ্ছা গিন্নিমা, ও আপনি যেমন ভাবে বলবেন আমি তেমন ভাবেই কাজ করব। শুধু মাসের প্রথম দিনে আমাকে ওই বেতনটা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তা পেয়ে যাবে। ওই যে ঝাড়ু, কাজ শুরু করে দাও, দেখি তোমার কাজ করা কেমন। আমি এই 4 বছর ধরে কাজ করছি, আমার কাজে কেউ কোনোদিনও আঙুল তুলতে পারেনি, বরং সকলে প্রশংসাই করেছে। হ্যাঁ, সেটাই দেখছি। তোমার কাজ করার ধরনটা একটু আলাদা হলেও কাজ ভালো হয়। ঠিক আছে, মন দিয়ে কাজ করো, আমি ভেতরে গেলাম। বাবা, কোথাও বেরোচ্ছিস নাকি রে? হাতে ব্যাগপত্র নিয়ে?
হ্যাঁ, এই সুলতার বাড়ি যাব। ওর বাবার জন্য ওষুধ কিনেছিল, সেগুলোই দিয়ে আসবো। অনেক করে অনুরোধ করে গেছে দোকানে এসে। হ্যাঁ, তুই দিয়েই আয় বাবা। ওর বাবা তো আবার শয্যাশায়ী, আর সুলতা তো বাড়ি বাড়ি কাজ করতে বেরিয়ে যায়। যা বাবা, তুই দিয়ে আয়। এই তো মা, আমি এক্ষুনি আসছি। কাকু, কাকু, এই সুলতা ওষুধগুলো দিয়ে আসতে বলেছিল, কোথায় রাখবো? হ্যাঁ, মোহিত নাকি? আমায় তো বলে গেল মোহিত আসবে। হ্যাঁ কাকু, আমার নাম মোহিত। শুধু ওষুধগুলো কোথায় রাখবো? আপনার পাশে রেখে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার পাশের টেবিলটাতেই রেখে দাও। ওখান থেকে আমি নিয়ে খেতেও পারবো, উঠতে তো পারি না। এই যে কাকু, তোমার পাশের টেবিলটাতেই ব্যাগটা রেখে দিলাম। ব্যাগের ভেতরেই ওষুধপত্র আছে, আমি চললাম। এ বাবা, চলে যাচ্ছ কেন? টাকাটা নিয়ে যাও। আপনার মেয়ে সবকিছু আগেই মিটিয়ে দিয়েছে। ওষুধগুলো দিয়ে যেতেই আমার দেরি হলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের বাড়ি বয়ে ওষুধগুলো দিয়ে গেলে। আর কোনো দরকার নেই কাকু, মানুষ মানুষের পাশে দাঁড়াবেই, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? গিন্নি, তুমি গেলে কোথায়? তাড়াতাড়ি দালানে এসো। কি হলো গো তোমার? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আর আজকে হঠাৎ দোকান থেকে চলে এলে? ওসব কথা ছাড়ো এখন। যে মেয়েটা আমাদের বাড়িতে কাজ করতে আসবার কথা ছিল, সে এসেছে? হ্যাঁ, এসেছে তো। ওই দিকের ঘরে ঝাড়ু দিচ্ছে। কেন, কি হয়েছে? এই কাজের মেয়ে, তাড়াতাড়ি বাইরে আয়, তোর সাথে কথা আছে। আরে বাবা, কি হয়েছে সেটা তো আমায় বলো। হ্যাঁ, আমায় কিছু বলছিলেন দাদা? তুমি কি আমাদের প্রতিবেশীর বাড়িতে কাজ করো, মানে বলরামের বাড়িতে? হ্যাঁ, কাজ করি তো। ওখানে কাজ করে তারপরই তো আপনার বাড়িতে কাজ করতে আসছি। আমি এবার এই রকমই করব। না, আমার শত্রুর বাড়িতে তুমি কাজ করবে না। ওখানে কাজ ছেড়ে দাও, আমি তোমাকে আরো 2,000 টাকা বেশি বেতন দেব। না দাদা, আমি সেটা করতে পারবো না। 2,000 টাকা বেশি দিলে আমার বেতন হচ্ছে 8,000 টাকা, আর দুই বাড়িতে কাজ করলে মোট বেতন হচ্ছে 12,000 টাকা। আমি ছাড়তে পারবো না। শুধুমাত্র কিছু টাকার জন্য এরকম? মৃত্যুর পর টাকা নিয়ে উপরে যাওয়া যায় না। তা দাদা, এ কথাটা আমিও জানি, তবে কিনা আমার বাড়িতে বাবা তো আবার অসুস্থ, শয্যাশায়ী। টাকা উপার্জন না করলে ওষুধ যে কিনতে পারবো না, তাই জন্যই তো করতে হয়। আমি ওদের বাড়িতে কাজ করবই। আজকে একটা বিচার করেই ছাড়বো। তুমি গাছেরও খাবে, আবার তলারও করবে, তাই না? এটা হতে পারে না। দুদিকেই কাজ করবে। আমাদের শত্রুতা আছে বলছি তো। পেট কাটা বইয়ের মতো কথা বলছে। স্বামী তো ছেড়ে চলে গেছে এই পেট কাটা স্বভাবের জন্য। দেখুন, এই আপনাদের দুজনকেই বলছি, আমার নিজস্ব ব্যাপারে আপনারা ঢুকবেন না। এছাড়া আপনাদের যা বলার আছে বলুন। আজকে তোকে ঠিক করতে হবে তুই কোন বাড়িতে কাজ করবি। এইভাবে দুদিকে কাজ করলে আমি কাজে রাখবো না। আর শোন, এই পেট কাটা স্বভাব বলে আমিও কাজে রাখবো না। তোকে 2,000 টাকা বেতন বেশি দেব। শুধু আমার বাড়িতে কাজ করবি, ওর বাড়িতে নয়। আমিও তোকে 2,000 টাকা বেতন বেশি দেব, শুধু আমার বাড়িতেই কাজ কর। এই পেট কাটা স্বভাবটাকে ত্যাগ কর। হ্যাঁ, মানছি মানছি, আমি পেট কাটার মতনই কাজ করছি, তবে আমার কাছে কোনো উপায় নেই। আপনারা কি আমায় 12,000 টাকা বেতন দিতে পারবেন? 12,000 টাকা বেতন বাদ দেওয়া যায় নাকি? তাহলে আমি কি করব? দুটো বাড়িতে কাজ করে মোট বেতন হচ্ছে 12,000 টাকা। তাহলে আমারই তো লাভ, ভালোভাবে আমার সংসারটা চলবে। আরে বাড়িতে তো বাবা অসুস্থ, সংসারটা তো আমাকেই চালাতে হয়। মিথ্যে কথা। যেই দেখতে বেশি টাকা পাচ্ছি, এখন অমনি বাবা অসুস্থ হয়ে গেল। হ্যাঁ, কি মিথ্যেবাদী! শুনুন, আমি মিথ্যেবাদী নই। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে চলুন আমার সাথে আমার বাড়িতে চলুন। আমি দেখাবো কে মিথ্যে বলছে আর কে সত্য। হ্যাঁ চল, আমরাও দেখবো, চল। এবার সব জোচ্চুরি ধরা পড়বে। এত টাকা লোভ, দেখি গিয়ে। যাই, গিয়ে দেখবো কেমন তোর বাবার শরীরটা খারাপ।
বল না, টাকা বেশি চাই, বাবা শরীর খারাপ, এই সেই করে অজুহাত দিচ্ছিস কেন? হ্যাঁ, আমি তো আপনাদেরকে নিয়েই যাচ্ছি, গিয়ে বাড়িতে দেখে নেবেন কি অবস্থা। দেখুন, এবার দেখুন আমি মিথ্যা বললাম নাকি সত্যি। সব কিছু নিয়ে মিথ্যা কথা বলা যায় দাদা, তবে বাবা মাকে নিয়ে নয়। আমাকে ক্ষমা করে দাও সুলতা, আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় যা তা বলে ফেলেছি। আমি পরের বাড়িতে কাজ করতে পারি, তবে সাধারণ জ্ঞানটুকু আমার আছে। আপনাদের শত্রুতার জন্য আমি কেন কাজ করব না? আর যদি বলেন কাজ ছাড়িয়ে দেবেন তাহলে দিন, আমি অন্য জায়গায় ঠিকই কাজ খুঁজে নেব। সেই রকমই কাজ করি আমি। সুলতা, তুমি দুজনদের বাড়িতেই কাজ করবে। আমরা দুজনের প্রতি দুজনের শত্রুতায়, হিংসায় নিজেদের মনুষ্যত্ববোধ ভুলে গেছি, তাই শত্রুতা আর নয়। শুভেন্দু, তুই তোর মতো ব্যবসা করবি আর আমি আমার মতো, কেউ কারোর ব্যবসায় বাধা সৃষ্টি করব না। সুলতা মা, কি হয়েছে রে? আমাদের বাড়িতে এত ভিড় কেন? এই না না কাকাবাবু, কিছু হয়নি, এমনি আপনাদের বাড়ি দেখতে এসেছিলাম। আমাদের এই ভাঙা বাড়ি কি দেখবি? গরিব মানুষ, এইদিকে আমি শয্যাশায়ী। আরে বলছি তো, আপনাদের দুজনের বাড়িতেই আমি ঠিক সময় কাজ করে দেব। হ্যাঁ, আমি মানছি আমি পেট কাটা স্বভাবের মতনই কাজ করছি, তা দুদিকটাই তো আমি বজায় রাখছি বলুন। তবে সেটা তো আর ইচ্ছে করে নয়, আমার প্রয়োজন বলেই না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তুমি অনেক দায়িত্ব পালন করেছো, তোমাকে ওইভাবে বলাটা ঠিক হয়নি। আমি তোমার বেতন ৮,০০০ টাকা করে দিলাম, তোমার সুবিধে হবে। হ্যাঁ হ্যাঁ, বলরাম যেমন বেতন দেবে আমিও দেবো, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমার বাবাকে এবার ভালো করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো।